আওয়ামী লীগের ডাকা হরতাল অবরোধ বাস্তবায়ন করতে দলটির শীর্ষ নেতারা কলকাতায় গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঢাকা সহ পুরো বাংলাদেশে অরাজকতার পরিকল্পনা করা হয়। পুলিশের ব্যাপক লাঠিচার্জ ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জল কামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন, আটকও করা হয় কয়েকজনকে। 3 ঘন্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। আমাদের যৌক্তিক দাবি, আমরা যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিওর শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পুলিশ আমাদের মেয়েদের গায়ে হাত দিছে, আমার এক বোনের গায়ে জামা ছিঁড়ে ফেলে দিছে, তার গায়ে কোনো কাপড় নাই, সে জাতীয় পতাকা দিয়ে তার গা ঢাকিছে। আপনাকে কে মারা শুরু করছে? পুলিশ আমাদের ঢাকার প্রেসিডেন্টকে কেন করবে? আমি জানি না, শাহবাগে ওরা টিয়ার গ্যাস মারতেছিল। আমি তো বলছি আপনারা কথা বলেন, ওদেরকে মারেন না। কারণ কি আমি জানি না। আমাকে বাঁচান, আমি আছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝি আপনার প্রয়োজন। আমি শাহবাগে অন্য কাজে আসছি, আমার চোখে টিয়ার গ্যাস লাগছে। আমি বলছি ওনাদের, আমি জানি না আগে থেকে টিয়ার গ্যাস মারা শুরু করছিল। আমি আসছি হঠাৎ আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের 2023 সালে 19 বিধি অনুযায়ী সার্কুলার প্রাপ্ত শিক্ষক বিন্দু, আমাদের সুপারিশকৃত শিক্ষক বিন্দু আমাদের প্রথম ও দ্বিতীয়টা জয়েন করছে। ওরা আজকে 8 মাস হলো চাকরি করতেছে। আমাদের 2023 সালে সার্কুলার অনুযায়ী 19 বিধি অনুযায়ী আমাদের সুপারিশ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের যোগদান দেওয়া হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়েছে। আমরা নিয়োগপত্র অলরেডি পেয়ে গেছি। এখন শেষ পর্যায়ে এসে আমাদের কয়েকজন 31 জন রিটকারীর কথা শুনে হাইকোর্টে রিট করে বিচারপতি আমাদের অবৈধভাবে এই যোগদান অবৈধ ঘোষণা করেছে, বাতিল করে দিয়েছে। আমরা এখন সবাই পথে বসে হয়েছি। আজকে 6 দিন ধরে হলো আমরা রাস্তায় নেমেছি। আজকে সরকার, আজকে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারশেল গ্যাস ছুড়ছে, আমাদের মেয়েদের গায়ে হাত দিছে, আমার এক বোনের গায়ে জামা ছিঁড়ে ফেলে দিছে, তার গায়ে কোনো কাপড় নাই, সে জাতীয় পতাকা দিয়ে তার গা ঢাকিছে। আমাদের মেয়েদের নিয়ে তারা খেলতেছে, নারীদের সম্মানকে নিয়ে খেলতেছে। এই সরকারি আমাদের নিয়োগ দিয়েছে, তাহলে কেন আমাদের আজকে সেই নিয়োগ কেড়ে নিচ্ছে, আমাদের বেকার করে দিচ্ছে? আমরা এটারই জবাব চাই। এই সরকারি আমাদের নিয়োগ দিয়ে আমাদের বেকার করছে কেন? আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটাই প্রশ্ন, আমাদের কেন আপনারা রাস্তায় নামাইছেন? কেন আমাদের নিয়োগ দিয়ে আমাদের সেই নিয়োগ কেড়ে নিয়েছেন? আমাদেরকে চাকরি দিয়ে সুপারিশ প্রাপ্ত করে আমাদেরকে আবার বেকার করে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, আমাদের যোগদান না দেওয়া পর্যন্ত আমরা
পুলিশের ব্যাপক লাঠিচার্জ ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জল কামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন, আটকও করা হয় কয়েকজনকে। 3 ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। অবরোধের কারণে সবগুলো সড়কেই গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। বিকেল 4:30টার দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বেলা 2টার দিকে হঠাৎ করে পুলিশের জলকামান নিক্ষেপ, পানির তোড়ে খানিক সরে গিয়ে আবারও রাস্তায় বসে পড়েন নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনরত নারী সদস্যরা রাস্তা না ছাড়লে টিয়ার শেল নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান তারা। সকাল থেকেই শাহবাগের আশপাশে জড়ো হচ্ছিলেন শিক্ষকরা। দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষকদের দাবি ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি। আমাদের চাকরি দিয়া কেন চাকরি নিল, আমাদের সম্মান দিয়ে কেন সম্মানটা নিল? প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের যৌক্তিক দাবি, আমরা যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। জলকামান, টিয়ারশেল আর লাঠিচার্জে আহত হন নারী আন্দোলনকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের বল প্রয়োগের নিন্দা জানান নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের শিক্ষকরা। আমরা তো অবহেলিত, এটা তো আমাদের দোষ না। আমাদেরকে সরকার 6,538 জনকে সরকার নিয়োগ দিয়েছে, আবার কেন সরকার 31 জন রিটের জন্য আমাদেরকে বাতিল করলো? আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের কতগুলো বোনের উপর ওনারা নির্যাতন করেছে, টিয়ার গ্যাস মেরেছে, আমাদের চোখে মুখে ফেলে আমরা আহত অবস্থায়, তাও আমরা ছাড়বো না। তবে পুলিশ জানায় দফায় দফায় অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। জনভোগান্তি সৃষ্টি হলে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন রমনার ডিসি। এখানে থেকে গুরুত্বপূর্ণ মরে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাবো। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। দফায় দফায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। তবে এক পাশ থেকে সরিয়ে দিলে আবার অন্য প্রান্তে গিয়ে বসে পড়ছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। পুরো সময়ে আংশিক চালু ছিল যান চলাচল। বিকাল 4:30টার দিকে আবারও শুরু হয় পুলিশি অ্যাকশন। এ দফায় প্রায় সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বসে পড়েন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে দেওয়া হয় 6 দফার আলটিমেটাম। মঙ্গলবারের কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের ডাকা হরতাল অবরোধ বাস্তবায়ন করতে দলটির শীর্ষ নেতারা কলকাতায় গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে ঢাকা সহ পুরো বাংলাদেশে অরাজকতার পরিকল্পনা করা হয়। ভারতীয় গণমাধ্যম সানডে গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি অজ্ঞাত স্থানে বাস করছেন, আর সেখানে বসে তিনি বাংলাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। বৈঠকে শুধুমাত্র আওয়ামী লীগের শীর্ষ নেতারাই নয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওয়াসিম কুমার উকিল, যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আল নাহিয়ান খান জয়, গোলাম রাব্বানী, লেখক ভট্টাচার্য। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ, শেখ ওয়ালি আসিফ ইনান, সিদ্দিকী নাসির আলম, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং চিত্রনায়িকা শোভানা সাবা। গোপনে বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে দেশকে অকার্যকর রাষ্ট্র করার পরিকল্পনা এবং দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সে সাথে তার সাবেক মন্ত্রী এমপিরাও দেশ ছেড়ে পালিয়ে যান। এর বাহিরে কেউ দেশের ভেতরে আত্মগোপনে চলে যান, আবার কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা গত 15 জানুয়ারি কলকাতার পার্ক হোটেলে এই গোপন বৈঠক করেন।
ওই গোপন বৈঠকে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিমকে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজের সমন্বয়কে দায়িত্ব প্রদান করা। আর শেখ হাসিনার ড্রাইভারের ছেলে এবং ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেলের দায়িত্ব হল গণভবন কোয়ার্টার, আদাবর, প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের সাথে যোগাযোগ রক্ষা করা। সাবেক এমপি ইমানুল হোসেন খান নিখিলের দায়িত্ব হল পুরান ঢাকা, চানকারপুল এবং উত্তরা সহ সমগ্র ঢাকা। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার লোকজন দিয়ে মগবাজার, গুলিস্তান, তেজগাঁও, বাড্ডা ও বনশ্রী এলাকায় নাশকতা করার দায়িত্ব দেওয়া হয়। সাবেক এমপি ওয়াকিল উদ্দিনের লোকজনকে বাড্ডা, ভাটারা এলাকা, গাজী মেজবাল হোসেন চাচ্চুকে তার লোকজন দিয়ে বনানী ও মিরপুর এলাকায় হরতাল পালনে নাশকতার দায়িত্ব দেওয়া হয়। এর বাহিরে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সুহানা সাবাকে ভারতীয় কূটনৈতিক ও বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়। আর অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।